আজকে আমাদের মাইক্রোসফট এক্সেসের ক্লাস। সো আমরা শুরু করে দিচ্ছি। এক্সেসে শুরু করার আগেই কিছু আমরা একটু এক্সেস সম্পর্কে জেনে নেই, যে এটা কী ধরনের সফটওয়্যার বা এটা কী কাজ করে, এটার ডিটেলস আমরা একটু জেনে নিই। সো আমি ক্লাস ফাইল থেকে আমরা একটা প্রেজেন্টেশন ওপেন করে নিব। এখানে এই এক্সেসের প্রেজেন্টেশনটা ওপেন করে নিব। এখান থেকে আমরা স্লাইড শো থেকে আমরা এটা শুরু করবো। আজকে বুঝতে পারছেন, এটা আমরা একটু শুরু করব। দেখা যাচ্ছে না? সো এখান থেকে আজকে আমরা জানবো হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস সম্পর্কে। মাইক্রোসফট অ্যাক্সেসটা কি সেটা আমরা জানবো, যে হোয়াট ইজ মাইক্রোসফট অ্যাক্সেস বা হোয়াট ইজ এমএস অ্যাক্সেস, এটা সম্পর্কে কি। মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে একটা ডেটাবেস সফটওয়্যার। এই ডেটাবেস সফটওয়্যার, বুঝতে পারছি? সো মাইক্রোসফট অ্যাক্সেস কি? এটা ডেটাবেস সফটওয়্যার, বুঝতে পারছেন? ডেটাবেস সফটওয়্যার কি এটা আমরা জানবো, যে হোয়াট ইজ ডেটাবেস। এই ডেটাবেস মূলত কি, এটা তো আমাদের জানা দরকার। এটা খায় নাকি কোনো জায়গায় নিয়ে যায়, এটা জানা দরকার না? তো এটা আমাদের জানা দরকার, যে হোয়াট ইজ ডেটাবেস, ডেটাবেসটা কি। তো তার আগে আমাদের জানতে হবে যে ডেটাটা কি। ডেটাবেসের দুইটা শব্দ না একটা। যদি আগের স্লাইডে যাই, এখানে কি ডেটাবেস ছিল না? এই ডেটা আর এটা হচ্ছে বেস। তো ডেটা শব্দের অর্থ কি সেটা আমরা আগে জানি, যে ডেটা এটা মানে কি। ডেটা মানে হচ্ছে উপাত্ত, আর তথ্য কিন্তু না, উপাত্ত। তথ্য এক জিনিস, তথ্য যেটা ইংলিশে বলে ইনফরমেশন। অনেকে কিন্তু এই জায়গায় গুলায় ফেলে, যে এই ডেটা মানে তথ্য মনে করে। তথ্য কিন্তু না, ডেটা মানে হচ্ছে উপাত্ত। আবার এই পরিসংখ্যানের তথ্য উপাত্ত সেটা না কিন্তু, এটা একটু মাথায় রাখতে হবে। সো এই এখন আমরা জানবো হচ্ছে এই ডেটাবেস যেটা আছে, এই ডেটাবেসটা কত ধরনের হতে পারে, বা এই ডেটাবেসের ডেটাগুলো, যেই ডেটা যে ডেটাটা আছে, এই ডেটাবেসের যে ডেটাটা আছে, এই ডেটাটা কত ধরনের হতে পারে সেটা আমরা জানবো। সো ডেটাটা সাধারণত দুই প্রকার হয়, একটা হচ্ছে নিউমারিক, একটা হচ্ছে নন নিউমারিক। মানে হচ্ছে নিউমারিক মানে কি, নাম্বার যুক্ত হওয়া, অথবা নন নাম্বার হওয়া, মানে অন্য কিছু হওয়া, টেক্সট, গ্রাফিক্স, এরকম কিছু। সো নাম্বার যদি হয় তাহলে সেটা তিন ধরনের হবে। এটা হচ্ছে ইন্টেজার, এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, এটা হচ্ছে, আচ্ছা, ইন্টেজার আর ফ্লোটিং নাম্বার দুই প্রকারই হবে, একটা ইন্টেজার একটা ফ্লোটিং। ইন্টেজার মানে কি? ইন্টেজার মানে হচ্ছে যেটা এই পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে কোনো ভগ্নাংশ নাই। আমরা যদি একবারে বলি যে এই ডেটাটা এই একটা যদি আমরা অন্য ভাষায় যদি বলি, তো সেটাও আমরা কিন্তু বলতে পারবো। এই ডেটা যেটা আছে, এই ডেটাটা একটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে স্ট্রিং টাইপের, আর একটা হচ্ছে এই নাম্বার টাইপের। স্ট্রিং মানে কি, এটা স্ট্রিং অনেক কিছু হতে পারে, এটা এই যেটা এই লেখার জাতীয় কিছু হতে পারে, কোনো গ্রাফিক্স হতে পারে। আর একটা হচ্ছে নাম্বার জাতীয়, সেটা ইন্টেজার, ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং পয়েন্ট মানে ভগ্নাংশ, মানে ইন্টেজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন 1 2 3 আর হাফ, আড়াই, এগুলো ভগ্নাংশ না? তো এই ডেটাটা কিন্তু ভগ্নাংশ হতে পারে, আমাদের কিন্তু এটা জানতে হবে। ডেটা, আমরা কিন্তু ডেটা নিয়ে আলোচনা করতেছি, আপনার মাথা কিন্তু ক্লিয়ার করার, যে আমি নাম্বার নিয়ে কথা বলতেছি। একটা হচ্ছে ইন্টেজার, পূর্ণ সংখ্যা নিয়ে একটা আমাদের এখানে কাজ হবে। আরেকটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, যেটা হচ্ছে এই ভগ্নাংশ। সো নন নিউমারিকের মধ্যে আছে অবজেক্ট। অবজেক্ট যে কোনো অবজেক্ট হতে পারে, এটা আপনারা জানেন, যে এটা এই ছবি হতে পারে, ভিডিও হতে পারে, এই গ্রাফ হতে পারে, চার্ট হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে পথে। তো তারপরে হবে এটা ক্যারেক্টার স্ট্রিং, যেটা আমি বলতেছিলাম, স্ট্রিং টাইপের, মানে কোনো টেক্সট টাইপের হতে পারে। টেক্সট বুঝি, টেক্সট মানে কোনো বর্ণ টাইপের লেখা, ওয়ার্ড টাইপের, সেটাকে এই স্ট্রিং টাইপের বলা। সো তারপরে এই অবজেক্টটা আবার কয়েক ধরনের হতে পারে, যেটা আমি একটু আগে বলছিলাম। এই যে পিকচার, অডিও, ভিডিও, গ্রাফ, চার্ট, এগুলো সবই কিন্তু অবজেক্ট। শুধু আমি এইখানে কয়েকটা রেখেছি, যে এই চারটাই কি অবজেক্ট, এরকম। অবজেক্ট বিভিন্ন ধরনের হতে পারে, যে কোনো বস্তুকেই কি অবজেক্ট বলা হয়। সো এখন আমরা জানবো, যে ডেটা সম্পর্কে তো জানলাম, এখন আমরা জানবো হচ্ছে বেস সম্পর্কে। হোয়াট ইজ বেস, এই বেস সম্পর্কে জানবো। সো বেস হচ্ছে ভিত্তি, ঘাঁটি বা সমাবেশ। মানে কি, যে
এই বেস শব্দের অর্থ আমরা বলতে পারি যে সমাবেশ বলতে পারি বা ভিত্তি বলতে পারি। সো আমাদের এক এখন ডেটাবেস শব্দের মূল অর্থ কি দাঁড়াইছে? উপাত্তের ভিত্তি বা উপাত্তের সমাবেশ। বুঝতে পারছি? ডেটার ভিত্তি বা ডেটার সমাবেশকে এই ডেটাবেস বলা হয়। সো এখন আমরা জানবো যে হোয়াট ইজ ডেটাবেস, ডেটাবেস দিয়ে কি কাজ করা হয় সেটা আমরা এখন জানবো। যে কোনো আবার এখানে আমাদের কিছু শর্ত আছে যে ডেটাবেসের আমাদের সংজ্ঞা দিতেছে। এতক্ষণ তো আমরা জানলাম যে ডেটাবেসের এই ডেটাবেস এগুলো সম্পর্কে জানলাম। সো পুরা এটার হোয়াট ইজ ডেটাবেস এটার অর্থ আমরা জানছি। এখন আমরা ডেটাবেসের এর সংজ্ঞা জানতেছি। সো এটার সংজ্ঞা হচ্ছে যে কোনো তথ্য উপাত্তকে আপনার এই যে কোনো তথ্য বা উপাত্তের সমাবেশকেই ডেটাবেস বলা যাবে না। মানে ডেটার উপবেশ মানে এই অনেকগুলো ডেটা থাকতে হবে, যেমন এই অনেকগুলো ছবি আছে এই জায়গায় বা এই অনেকগুলো নাম্বার আছে। সো এটাকে আমরা কি এই ডেটা বলতে পারবো বা ডেটাবেস বলতে পারবো? সেটাই কিন্তু আমরা জানতেছি। সব ডেটাবেস কিন্তু আমরা ডেটাবেস বলতে পারবো না, কারণ ডেটাবেস হচ্ছে সেই সকল ডেটা যার মধ্যে একটা সমষ্টি আছে, একটা সম্পর্ক আছে, সেটাকে বলা হয় ডেটাবেস। ডেটাবেসের কাজ, ডেটাবেসের সংজ্ঞা যদি আমরা বলতে পারি যে বিভিন্ন সমষ্টির মধ্যে একটা পরস্পর সম্পর্ক থাকবে। যেমন আমরা যদি বলি যে এখানে শ্রেণী আছে, তারপর 102, পিয়াল, রুল, তুহিন, এগুলো অনেক কিছু আছে। তো আপনারা কিছু বুঝতেছেন? কোনো কিছু বুঝতেছেন? আমি যদি কিছু নাই বলে দিই তাও কিছু বুঝতেছেন? সো এটা কোনো ডেটা হবেই না। এটা কিন্তু একটা একটা ডেটা। শ্রেণী একটা ডেটা না, স্ট্রিং টাইপের হয়েছে। তারপর একটা ফ্লোটিং পয়েন্ট হয়েছে, ফ্লোটিং নাম্বার হয়েছে, সরি ফ্লোটিং না, ইন্টিজার নাম্বার হয়েছে, পূর্ণ সংখ্যা। তারপর পিয়াল, এটা স্ট্রিং টাইপের হয়েছে। সো এরকম এটা যদি আপনি যদি বলি তাহলে আপনি কিছু বুঝছেন? এটা একটা এই ডেটা তো হয়েছে, কিন্তু কোনো সমষ্টি বা কোনো সম্পর্ক নাই। যদি আমরা এভাবে বলি যে এখানে যেটা দেখতেছেন এই রুল, রুল হচ্ছে 102, আর তার নাম কি? পিয়াল, আবার শ্রেণী 11। এটার মধ্যে একটা সম্পর্ক আছে, একটা সমষ্টি আছে। এখানে অনেকগুলো ডেটা আছে, এটার একটা সম্পর্ক আছে, উপরে একটা দেখানো বুঝে গেছে। কিন্তু আগেরটার মধ্যে কি ছিল? সেম কথাগুলোই ছিল, সেম কথাগুলো ছিল না? শ্রেণী, রুল ছিল, এই পিয়াল টিয়াল এগুলো অনেক কিছু ছিল। তো কিন্তু এই জায়গায় কি এটা একটা সমাবেশ সুন্দর করে চার্ট আকারে দেওয়া হয়েছে। তো এটাকে কিন্তু আমরা ডেটাবেস বলতে পারি। বুঝতে পারছি? সো এখন জানবো হচ্ছে আমরা ডেটাবেসের আবিষ্কারককে। তো ডেটাবেস সর্বপ্রথম আবিষ্কারক বলা যাবে না, বা জনক বলা যায়। যে এগুলোর আবিষ্কারক অনেকজন মিলে থাকে। তো এই এগুলোর জনক যাকে বলা হয়, জনক তো একজনকে উপাধি দেওয়া হয়। সো এই জনক হচ্ছে ডক্টর এডগার এফ কোট। ডক্টর এডগার এফ কোট হচ্ছে এটার জনক, এই ডেটাবেসের জনক। তিনি সর্বপ্রথম আইবিএম কর্তৃক 1970 সালে এই ডেটাবেসের রিলেশনাল ডেটাবেসটা সর্বপ্রথম আমাদের সামনে ধারণার প্রকাশ করে বা আমাদের সাথে এটা দেয়। তার থিওরিটা ছিল হচ্ছে, তার প্রস্তাবিত মডেল বা থিওরি, রিলেশনাল মডেল অফ ডেটা অফ লার্জ শেয়ার ডাটা ব্যাংক, এরকম একটা তার কি ছিল? থিওরি ছিল। সে এটা মডেলটা প্রস্তাবিত করছিল, আরও অনেক কিছু প্রস্তাব, কিন্তু এটা হচ্ছে মূল থিওরি আমরা বলতে পারি। সো এই মডেলের পরবর্তীতে এটা ওরাকল, মাইস্কুয়েল, এসকিউএল সার্ভার, পোস্টজিআর এসকিউএল, এগুলোর মধ্যে আধুনিক যেগুলো ডেটাবেস সফটওয়্যার আছে বা সার্ভার আছে সেগুলোর মধ্যে এই সিস্টেমগুলো চালু হয়েছে। সো এই ডেটাবেস কিন্তু চালানোর জন্য এই ওরাকল, মাইস্কুয়েল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, এগুলো চালানোর জন্য কিন্তু আপনার কোডিং জানতে হবে। কোডিং, বুঝতে পারছেন? কোডিং কি বুঝেন? যে আপনার কোড টুট করতে হবে, অনেক হ্যাকারদের দেখেন না অনেক কিছু করতেছে, এগুলো শিখতে হবে। এগুলো কোডিং আর কি। সো এই মানে এইগুলো ডেটাবেসের কাজ করার জন্য আপনাকে কোডিং জানতে হবে। যদি কোডিং শিখতে হয় তো আপনাদের একটু কষ্ট হয়ে যাবে, এটা অনেক টাফ হয়ে যাবে। সো এই জন্যই কিন্তু আমরা মাইক্রোসফট অ্যাক্সেসটা নিছি। মাইক্রোসফট অ্যাক্সেসে কোনো কোডিং টোডিং জানতে হবে না, আপনি যেটা লিখবেন সেটাই আসবে সাধারণ মানুষের মতো। সো এই যে ডেটাবেসটা কী ধরনের হতে পারে? রো এবং কলামের আকারে ডেটাবেসের যেই তথ্যগুলো থাকবে, ইনফরমেশনগুলো, আর উপাত্তগুলো এরকমভাবে থাকবে। উপাত্ত বা তথ্য বলতে পারি অনেকগুলো ইনফরমেশন মিলে একটা কিন্তু অনেক, যেখানে একটা ইনফরমেশন আছে, একটা ইনফরমেশনের মধ্যে অনেক ডেটা থাকতে পারে। ইনফরমেশন হচ্ছে একটা সমষ্টি বলতে পারি, আর এগুলোর মধ্যে অনেক উপাত্ত থাকতে পারে। ওকে, সো এইভাবে কিন্তু রো এবং কলামের মাধ্যমে কিন্তু আমাদের ডেটা থাকবে। সো এখন আমরা জানবো হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম।
ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি সেটা সম্পর্কে আমরা একটু জানব। সো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এটা দ্বারা যেই এই সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে, এই ডেটাবেস সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে, যার মাধ্যমে ডেটাবেস পরিচালনা করা যায় এবং তথ্যের স্থান, নিরাপত্তা, ব্যাকআপ, তথ্যসূত্রের অনুমতি নির্ধারণ করা হয়। মানে এই ডেটাবেসের বিভিন্ন স্থান, মানে ডেটাবেসের যত কাজ আছে, যত সিস্টেম আছে, যত আমরা কাজ টাজ করব, এইটাই মূলত হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা যদি এক কথায় বলতে পারি। সো এখন জানবো হচ্ছে ডেটাবেস কত ধরনের হতে পারে বা কত প্রকার ডেটাবেস। ডেটাবেস সাধারণত দুই প্রকার বা দুইভাবে গঠিত হয়। একটা হচ্ছে সাধারণ ডেটাবেস আর একটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস। সো এখন আমরা জানবো হচ্ছে এই ডেটাবেস যেটা আছে সেটা এই কয় ধরনের হতে পারে বা জনপ্রিয় কত ধরনের ডেটাবেস আমাদের এই ওয়ার্ল্ডে আছে সেটা আমরা জানবো। সো সর্বপ্রথম যেটাই ডেটাবেস কথার সাথে যেটাই সম্পর্কিত সেটা হচ্ছে এসকিউএল। এসকিউএল হচ্ছে ডেটাবেসের সবচেয়ে জনপ্রিয় সার্ভার বা এই ডেটাবেস একটা, এটা সার্ভার, এটা সফটওয়্যার বলা যাবে না। তারপরে হচ্ছে মাই এসকিউলাইট, ছোট দেখা যাচ্ছে না, এসকিউলাইট। তারপর হচ্ছে মাই এসকিউএল, পোস্ট জিআরই এসকিউএল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, ফোর্থ ডাইমেনশনটা 4D বলা হয়। তারপর হচ্ছে অ্যামাজন আরডিএস, আইবিএম ডিবি2, ওরাকল ডেটাবেস, ফাইল মেকার, মঙ্গোবিডি, এরপর হচ্ছে টেরাডেটা, সর্বলাস্ট মাইক্রোসফট অ্যাক্সেস। বুঝতে পারছেন? সো এখানে তো অনেক ডেটাবেস আছে, এগুলো নিয়ে আমরা কাজ করব না কেন? আমি কিন্তু একটু আগে বলছি, তারপর আবারও একটু রিপিট করি যে আমরা এখান থেকে মাইক্রোসফট অ্যাক্সেসটা কেন নিলাম, একটা প্রশ্ন তো থাকতে পারে। সো আমি কিন্তু একটু আগে এক কথায় বলে দিছি, এখানে আরও কিছু বিস্তারিত বলা আছে। একটু বেশি চলে গেছে। আচ্ছা, এখানে আরও কিছু বিস্তারিত বলা আছে যে এই ডেটাবেসটা এই ডিবেস ফক্স বেস একটা প্রোগ্রামের নাম, ডেটাবেস একটা প্রোগ্রামের নাম। এগুলো হওয়ার কারণে, এটা ডস ভিত্তিক প্রোগ্রাম হওয়ার কারণে এগুলো বিভিন্ন শেয়ার করা বা প্রিন্টিং করা, স্ক্রিনে দেখা সহ অনেক সীমাবদ্ধতা রয়েছে। মানে আমাদের যেই এসকিউএলগুলো আছে, এসকিউএল সার্ভার, সেখান থেকে অনেক প্রিন্টিং, অনেক সীমাবদ্ধতা রয়েছে, বা আপনি কাজ করার ক্ষেত্রে আপনাকে অনেক কিছু শিখতে হবে, কোডিং জানতে হবে, অনেক টাফ, মানে এক কথা বলতে পারি এগুলো অনেক টাফ। আপনি যদি কোডিং লিখতে যান, এখানে লিখতে হবে অনেক কিছু, মানে আপনি এতটুকু ডেটা লিখবেন, এটা লেখার জন্য আরও কিছু ফাংশন টাংশন অনেক কিছু লিখতে হবে। বুঝতে পারছেন? এটা আপনাকে ধরাই দিতে হবে। সো এই রকম সীমাবদ্ধতা দূর করে কত এই এটা সম্ভবত 1992 সালে মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক এই ডেটাবেস, ওই এখানে তো লেখাই আছে, 1993 সালে মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক উদ্ভাবিত হয় মাইক্রোসফট অ্যাক্সেস প্রোগ্রাম। মানে এগুলো বিভিন্ন সীমাবদ্ধতাকে সাইডে ফেলে, মাইক্রোসফট অ্যাক্সেসেও সীমাবদ্ধতা আছে, কিন্তু আমাদের জন্য এটা সহজ। কোনো কিছু যে সীমাবদ্ধতা নাই এরকম কিছু আপনি খুঁজে বের করতে পারবেন? সব কিছু একটা সীমাবদ্ধতা আছে, যেগুলো মানুষের তৈরি, তো সেগুলোর মধ্যে কিছু সীমাবদ্ধতা থাকে। ওকে, সো এই ডেটাবেসটা উইন্ডোজ ভিত্তিক শক্তিশালী একটা ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই সফটওয়্যার উইন্ডোজ ভিত্তিক, মানে হচ্ছে এইটা উইন্ডোজেই ভালো চলে। আপনি অন্য কোনো এই ওএসে ব্যবহার করতে পারবেন, কিন্তু সাধারণত ব্যবহার হয় না। বুঝতে পারলাম? সো এখন আমরা তো, এটা হচ্ছে ডেটাবেসের মূল ইন্টারফেস যে আমাদের। সো এখানে আমাদের এটা হচ্ছে ডেটাবেসে যেখানে প্রোগ্রামটা করা হয়, এই বিভিন্ন প্রোগ্রাম। সো এতটুকুই। এই এখানে আমরা যদি আবার একটু দেখি, একটু তাড়াতাড়ি চলে গেছে, এখানে যদি একটু দেখি, এটা হচ্ছে আমাদের কি বলা হয় মূল ইন্টারফেস। তারপরে ইন্টারফেসটা হচ্ছে আমাদের যেখানে এখানে কাস্টমাইজ করব, আমাদের নাম টাম লিখবো, আমরা সব প্র্যাকটিক্যালি দেখব। সো তারপরে হচ্ছে এটা হচ্ছে আরও অ্যাডভান্স ফিচার, এগুলো আমরা দেখব। সো আজকে এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ। ওকে।